হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ব্লগ আর তারপর যে নেক্সট ব্লগটা আসবে, এই দুটো ব্লগেরই ভিডিও শ্যুট করেছি, কিন্তু আমি কয়েকদিন আগে ব্যস্ততার কারণে এডিট করে আপলোড করা হয়নি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি এখানে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। আজকে বাইরে বেশ ঠান্ডা, মানে এই প্রথম এরকম হলো যে লাগাতার 2-2.5 দিন থেকে বৃষ্টি হচ্ছে। সব একদম ভেজা ভেজা, গাছপালাগুলো ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে, আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা। এতদিন এরকম হচ্ছিল যে একটু সময় বৃষ্টি হচ্ছে, যদিও বৃষ্টি জোরে হচ্ছে, তবে তারপরই আবার রোদ উঠে যাচ্ছে, বা রোদ না উঠলেও খুব বেশি ঘাম হচ্ছিল, কারণ হিউমিডিটি খুব বেশি ছিল। সেই জিনিসটা আজ একদম নেই। এখানে দেখুন, আমি এই পাতাবাহারগুলো লাগিয়েছি, কোলিয়াস। এখানে যে ছিল এটাকেই ছোট ছোট করে পিস করে এনে কলম এদিকটায় লাগিয়ে দিয়েছি, কারণ শীতের মরশুমের আগে তো আর সিজনাল ফ্লাওয়ার্স লাগাবো না, তো এই জায়গাটা খালি খালি লাগছিল। আর যেগুলো সদাবাহার ছিল সব মানে বেশিরভাগই পচে গেছিলো, তাই এদিকটায় এগুলো লাগিয়ে দিয়েছি। আর এগুলো খুব তাড়াতাড়ি হয়েও যায়, একটু বড় হয়ে যাবে যখন, এই হেজের হাইটের হয়ে যাবে, তো দেখতে বেশ ভালো লাগবে, জায়গাটা একটু ভরা ভরাও লাগবে, তাই এরকম লাগিয়ে দিয়েছি। এই যে দেখুন, সদাবাহারগুলো এরকম হয়ে গেছে, কোথাও কোথাও পাতা কালো হয়ে গেছে, ফুলও কম হচ্ছে, তাই দু একটা যেগুলোর কন্ডিশন একটু ভালো সেগুলো রেখেছি। এদিক থেকেও সব উঠিয়ে ফেলেছি। এই যে দেখুন, দিকে দু একটা আছে, আর ওই কোনায় একটা আছে, ব্যাস, বাকি সব উঠিয়েই ফেলেছি। টবেরগুলোও দেখলাম খারাপ হয়ে যাচ্ছে, একটা শুধু রয়েছে। এই রে, অ্যাডেনিয়ামগুলো একদম ভালো করে জল খেয়ে নিয়েছে, এবার এদেরকে ভেতরে ঢুকাতে হবে, মানে কোনো একটু এরকম জায়গায় যেখানে বৃষ্টি পড়ে না, গ্যারেজেই ঢুকিয়ে দেবো। এদের আগামী কয়েকদিন আর জল লাগবে না, আর যদি বৃষ্টি চলতে থাকে তাহলে তো এদেরকে বের করবই না, রোদ আসলে রোদ খাওয়াতে হবে, ব্যাস। এই যে সেদিন দিদি এসেছিল, মানে আমার ননাস, এসে বলল তোমার প্রত্যেকটা অ্যাডেনিয়াম খুব হেলদি। শুনে খুব ভালো লেগেছিল, এত পরিশ্রমের ফল কেউ যদি বলে তখন খুব স্যাটিসফ্যাকশন হয়। আজকে বাজারে অনেক দৌড়াদৌড়ি আছে, আর ঘরেও একটু কাজ আছে, মানে অন্যরকম কাজ। এই কেকটা বসিয়ে দিচ্ছি, কালকে একটা কেক রেডি করতে হবে, তো স্পঞ্জটা আজকেই বানিয়ে নিচ্ছি। যতক্ষণ ব্রেকফাস্ট করব কেকটা হয়ে যাবে, না আর একটু সময় লাগবে, 30-32 মিনিট তো লাগবে। যাই হোক, ব্রেকফাস্টের পর আমি আজকে রান্নাটাও করে নেব। যা ইলিশ রয়েছে বাঁচা কুচা, সেটা দিয়ে হবে ইলিশ পাতুরি। রাতের জন্য ছোলে ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে ইলিশ মাছে নুন আর হলুদ মিশিয়ে রেখেছি। চা ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপরে অন্য কাজে লাগছি। দেখুন কি সংগ্রহ করে আনলাম, সেই কবে কাঁচা কলা পাড়া হয়েছিল, গাছটা রয়ে গিয়েছিল, ভুলেও গেছিলাম। এখন এটা আনলাম, মানে পুরো গাছটার ইয়ে করিনি, পুরো গাছটার ইউজ করছি না, জাস্ট নিচের দিকের 2 টুকরো। এদিকে এই কেকটাও রেডি। অ্যাকচুয়ালি আগামীকাল পতিদেবের বার্থডে, তার জন্য বানাচ্ছি একটা কেক। ওদের কালিগসরা বলেছে হসপিটালে পাঠাতে। কলা পাতাগুলো ধুয়ে নিচ্ছি, ইলিশ মাছের যা বাঁচাকুচা পিস আছে সেগুলো দিয়ে আজকে পাতুরি বানাবো। সাইডগুলোকে এরকম কাঁচি দিয়ে কেটে ইভেন বানিয়ে নিচ্ছি, আর এই শক্ত পার্টটা ফেলে দিলে ফোল্ড করতেও সুবিধে হয়।
এবার কলাপাতার পিসগুলো শুকনো তাওয়াতে একটু গরম করে নেব, তাহলে কলাপাতাগুলো একদম নরম হয়ে যাবে আর খুব ইজিলি ফোল্ড করা যাবে। আগে আমি জানতাম না, মানে যখন আমি প্রথম পাতুরি বানাতে শুরু করি এই স্টেপটা জানতাম না, তাই ফোল্ড করার সময় কলাপাতার মধ্যেখানে ফাটল ধরে যেত। এই স্টেপটা শেখার পরই পাতুরি বানানো একদম সিম্পল হয়ে গেল। বড় ছেলেটাও বাড়ি আসবে, তাই ভাবছি আরও একদিন গিয়ে ইলিশ মাছ আবার নিয়ে আসি। ইলিশ পাতুরি আমার ফ্যামিলিতে সবাই ভালোবাসে। চলুন তাহলে এবার প্যাকেটগুলো রেডি করে নেওয়া যাক। ইলিশ মাছের পিসগুলোতে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি শস্য পোস্ত বাটা, তাতে মেশানো আছে একটু কাঁচা তেল, শস্য তেল মানে, আর কাঁচা লঙ্কা, আদা, যেটা শস্য পোস্তর সাথেই আমি বেটে নিয়েছিলাম, আর রয়েছে একটু নুন। হলুদ নুন মাখানো ইলিশ মাছের পিসগুলো আমি একটা একটা করে এই শস্যর পেস্টে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর কলা পাতাতে পিসগুলো রেখে ওপর থেকে শস্য পোস্ত বাটা একটু ঢেলে দিয়েছি, আর প্রত্যেকটা প্যাকেটে একটা করে কাঁচা লঙ্কা দিয়েছি, আর ওপর থেকে একটু সর্ষে তেল, কাঁচা সর্ষে তেল। এবার কলা পাতা ভালো করে ফোল্ড করে একটা টুথপিক দিয়ে প্যাকেটটাকে সিল করে দিচ্ছি। একটু বেরিয়েছিলাম, তো দোকানে দেখলাম এরকম হ্যাপি বার্থডে আর হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগগুলো রয়েছে, দেখে বেশ ভালো লাগলো, তো এক প্যাকেট কিনে নিলাম। আর এই জেল কালারটা। বাড়ি ফিরে এসেছি আর এবার হবে লাঞ্চ। পাতুরিগুলো খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। কলা পাতার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আজ তো আমার ছেলেও মাছ খাবে। খাবার পরে একটু আজকে রেস্ট করেছি, ভীষণ টায়ার্ড লাগছিল। আর সন্ধ্যাবেলা চা খাবার পর এই কেক শুরু করেছি, মানে কেক আইসিংয়ের কাজ। আজকে এত টায়ার্ড কেন লাগছে জানি না। একবার ভেবেছিলাম যে কেকের কাজটা কাল সকালেই করব, কিন্তু কোনো ভরসা নেই, ইলেকট্রিসিটির বৃষ্টি বাদলের দিন চলছে। যদি সকালবেলায় আবার কোনো ঝামেলা হয় তাহলে হুইপ ক্রিম বানাতে আবার ডিফিকাল্টি হবে। ডিফিকাল্টি মানে কি, বানাতেই তো পারবো না। তাই রিস্ক নিয়ে লাভ নেই, কেকটা শুরু করেই দিলাম। অ্যাটলিস্ট ক্রাম্প কোটিংটা আজকে করে নেব,
আর পরের ফাইনাল কোটিংয়ের জন্য হুইপ ক্রিম আজকেই রেডি করে রাখবো, তাহলে 75% কাজ আমার আজই হয়ে যাবে। হুইপিং ক্রিম রেডি করে নিচ্ছি। এটা হলো ট্রপোলাইট কোম্পানির ক্রিম। এই কোম্পানির অনেক রেঞ্জের ক্রিম আছে, আমি জেনারেলি এটাই প্রেফার করি। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এই কোম্পানিরই অন্য রেঞ্জের যা পাওয়া যায় সেটা নিয়ে নিই। এই ব্র্যান্ডেরই আরেকটা প্যাকেট আসে যেটা রেড কালারের হয়, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ইকো ট্রপোলাইট, এটা একটু দাম বেশি। এটা হলো 1 লিটারের দাম 230 আর এটা হলো 230 রুপিজের ডিফারেন্স। দোকানদাররা বলে যে ক্রিমের ইয়েতেও মানে কি যেন বললো সেদিন আমাকে বোঝালো, কি বললো, কি জিনিস বেশি থাকে, ফ্যাট বেশি থাকে না কি এরকম কিছু বললো। এনিওয়ে আমি যখন যেটা পাই সেটা নিয়ে আসি। তবে যেহেতু দাম এটার একটু বেশি, হয়তো একটু টেস্টও বেটার হবে, আমি অতটা ডিফারেন্স বুঝি না। যদি দুটোই থাকে তাহলে এটাই প্রেফার করি, কারণ যেটা আমাদের নর্মাল টেন্ডেন্সি যে দাম বেশি হলেই মনে হয় ভালো, তাই যদি না পাই তাহলে এটা আনি, ব্যাস এই হলো কথা। তাছাড়াও যেগুলো কোম্পানির ক্রিম আমি ইউজ করেছি বা মাঝে মধ্যে করি সেগুলো হলো আমুল আর রিচটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। যখন আমি এলাহাবাদ ছিলাম ওখানে বেশিরভাগ রিচই আনতাম, কিন্তু রিচ ক্রিমের ব্যাপারটা এটা যে এখানে মানে এই শহরে আমি সেটা পাচ্ছি না কোথাও। তবে এমআরপি থেকে ক্রিমের দাম 10 to 15 রুপিস কম করে দেয়। এটাকে খোলার দরকার নেই, এটাকে আমি এয়ারটাইট করে রেখেছিলাম। এয়ারটাইট করে মানে ইউজ করার পর আইদার স্টেপলার লাগিয়ে রাখুন, নাহলে এরকম করে টাইট করে রাবার ব্যান্ড লাগিয়েও পুরো বক্সটার মধ্যে রাবার ব্যান্ড লাগিয়েও রাখা যায়। এটা আমি ভুল করে খুলে নিলাম, কিন্তু আমি এটা ইউজ করবো না, কারণ এটাতে একদম অল্প রয়েছে, এইটুকুতে পুরো কেকটা নাও হতে পারে, তাই আমি দুটোকে মিক্স করবো না। দুটো এটা থাক, পরে অন্য কোনো ছোটো কেকে ইউজ হয়ে যাবে, হাফ কেজির কেকে এটা ইউজ করব। তো এটার খোলার তরিকা এই, প্রথমে এটাকে এরকম খুলে তারপর এক ধার থেকে টেনে দিলেই এরকম ওপেন হয়ে যায়। রাখলাম স্প্যাচুলাটা, তো এটাকে ঢেলে নিচ্ছি। এরকম একটা ডিপ বাউলে, মিক্সিং বাউল, এই যে এইটুকু নিতে হয়ে যাওয়ার কথা, কারণ এটা রেডি হওয়ার পর অলমোস্ট বাটিটা ভরে যাবে, এই বাউলটা এইটুকু লেভেল এসে যাবে। এখন এই স্টেপলার দিয়ে আটকে আমি ফ্রিজে রেখে দেবো আবার, কিন্তু আমি এখন নর্মাল ফ্রিজে রাখবো, কারণ হয়তো আবার একটু ক্রিমের দরকার হতে পারে। আর এরকম লিকুইড ফর্মে ক্রিম নিলেই হুইপড ক্রিম খুব ভালো তৈরি হয় আর ইজিলি তৈরি হয়। দেখুন প্যাকেট থেকে কত জল বেরিয়েছে, জল না মানে আসলে ডিপ ফ্রিজারে ছিল তো, তাই প্যাকেটের গায়ে যেগুলো বরফ জমেছিল সেগুলো মেল্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার আসি ইলেকট্রিক বিটারের কথায়। তো আমার ক্রেজি শেডস হিন্দি চ্যানেলে তো আমি অনেকবার বলেছি, আমি যেটা ইউজ করি সেটা হলো বাজাজের ইলেকট্রিক বিটার, আর আমারটা একটু কম ওয়াটের, এটা হলো 250 ওয়াট। কিন্তু যদি আপনারা নতুন শুরু করেছেন বা মানে প্রথমবার কিনবেন ইলেকট্রিক বিটার, তাহলে মিনিমাম 300 ওয়াটের কিনবেন, তাহলে খুব তাড়াতাড়ি হুইপ ক্রিম রেডি হয়ে যাবে। শীতকালে তো কোনো চিন্তা নেই, যে কোনো জায়গায় ক্রিম রেডি করে নিন, কিন্তু গরমের দিনে রুমটা এসিতে আগে ঠান্ডা করে নিয়ে তারপর করলে সুবিধা।
মানে আমি তো করি সব সময়, সুবিধা মানে কি, করতেই হবে। চার মিনিট মতন টাইমেই মোটামুটি ক্রিম এখন রেডি হয়েছে, কিন্তু এখনও একদম 100% রেডি হয়নি। আমি একটু এগুলোকে স্প্যাচুলা দিয়ে গুছিয়ে নেব। এখন বোধহয় হয়ে গেছে। তো তার কিভাবে চেক করতে কিভাবে হয় সেটা আপনাদের অনেকেই হয়তো জানেন। এই যে ক্রিমের পিকগুলো দেখতে হয় এই করে, এই যে ব্যান্ড হচ্ছে তার মানে আরও একটু হবে। এই দেখছেন পিকগুলো ব্যান্ড হচ্ছে, তার মানে আর একটু হবে। এটা মানে এরকম করে রাখলে এটা সোজা দাঁড়াতে হবে। এই যে দেখাচ্ছি, এই দেখুন একদম সোজা দাঁড়িয়ে আছে পিক, এই এই পোর্শনটা, তার মানে ক্রিম রেডি। এটা দিয়ে যদি এখন আপনি কোনো ফ্লাওয়ার বা কোনো ডিজাইন বানান, তাহলে যেরকম আপনি শেপ দেবেন সেটা সেরকমই থাকবে, নষ্ট হবে না। আরেকটা পদ্ধতি চেক করার, সেটা হলো দেখাচ্ছি। এটাকে একটু সাইডে রাখছি। এই যে এই বাউলটাকে যদি আমি এইভাবে আস্তে আস্তে উল্টো করে দিই, তাহলে ক্রিমটা একটুকুও পড়বে না, যেরকম আছে সেরকমই থাকবে। তার মানে ক্রিম একদম রেডি। আরেকটা তারিকা আছে, সেটা আমি একজন এক্সপার্ট হোম বেকার থেকে শিখেছিলাম। এই যে এরকম করে দেখবেন স্প্যাচুলাটা চালিয়ে, যদি এই যে ক্রিমের হচ্ছে সারফেসটা বনছে, সেটাতে যদি এয়ার বাবলস থাকে তাহলে ডট ডট আসবে, মানে এয়ার বাবলস দেখা যাবে। যদি কিছু নেই তার মানে ক্রিম রেডি। দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই দেখুন, এই করার পরে এটা স্মুথ এরকম আসতে হবে। পুরো এন্ড পর্যন্ত ফ্রস্টিং করা দেখালে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানের পরে এখান থেকেই আমি নেক্সট ব্লগ শুরু করে দেব, আর এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি আজ এই চ্যানেল আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।